প্রিয় দর্শক, আমরা আজকে পরিচয় ডিজিটালের পক্ষ থেকে কথা বলতে এসেছি। আমাদের কমিটির অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি, ইমিগ্রেশন বিষয়ে তিনি কাজ করে থাকেন এবং ইমিগ্রেশন অ্যাটর্নি খায়রুল বশর ভাইয়ের সাথে আগেও তার সাথে কয়েকবার আমাদের কথা হয়েছে। দর্শকরা নিশ্চয়ই তার সাথে পরিচিত। তবে আজকে আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে বিশেষ করে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টদের এই ডিপোর্টেশন সংক্রান্ত অভিযানের ব্যাপারে কমিউনিটিতে এক ধরনের উদ্বেগ, ভীতি সঞ্চার হয়েছে। বিভিন্ন মানুষ ইমিগ্রেশন বেনিফিট, ইমিগ্রেশনের ব্যাপারে তাদের করণীয় কী, কিংবা তাদের যদি কোনো ইমিগ্রেশন সমস্যা থেকেও থাকে সেগুলো ফেস করার ব্যাপারে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন তথ্য পাওয়ার চেষ্টা করছেন। তারই একটি অংশ হিসাবে, সেই তথ্য প্রদানের অংশ হিসাবে আমরা আজকে এসেছি অভিজ্ঞ অ্যাটর্নি খায়রুল বশর ভাইয়ের সাথে, যিনি আমাদের কমিটির অনেকেরই ইমিগ্রেশন সমস্যার সমাধান করেছেন ইতিমধ্যেই। তো তার সাথে আজকে কথা বলবো মূলত দুটি বিষয়। একটি হচ্ছে যে আমরা জানেন যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের ব্যাপারটি এখন খুব এনফোর্সমেন্টের ব্যাপারটা, এবং সামান্যতম অপরাধও যদি কারো অতীতে থেকে থাকে সেটি এখন বেশ বড় হয়ে দেখা দিচ্ছে। আরেকটা হচ্ছে যে অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, 10 বছর কিংবা তার চাইতে বেশি সময়ও অনেকে বসবাস করছেন, কিন্তু এখনও তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কোনো কাগজপত্র হয়নি, তারা করতে পারেনি। তাদের জন্য একটি সুযোগ ব্যাপারে এখন অনেকেই আলোচনা করছেন। সেই বিষয়ে 10 বছরের বেশি সময় ধরে যারা যুক্তরাষ্ট্রে আছেন এবং যাদের কোয়ালিফাইং রিলেটিভ, অর্থাৎ তারা, তাদের সন্তান কিংবা তাদের বাবা মা আমেরিকার নাগরিক, এমন সব লোকেরা এই ধরনের সুযোগ পেতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমরা এসেছি অ্যাটর্নি খায়রুল বশর ভাইয়ের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ খায়রুল ভাই, আপনি আছেন কেমন? ভালো আছেন তো? ভালো আছি, ধন্যবাদ নাজরুল ভাই, এবং আপনার পরিচয় ডিজিটাল পোর্টালকে ধন্যবাদ আমার অফিসে আসার জন্য। যে বিষয়টা মূলত কথা বলতে চাই, দর্শকদের অনেকেই আমাকে বিভিন্ন সময় রাস্তাঘাটে দেখা হলো এই প্রশ্নগুলি করেন, সেটি হচ্ছে যে আইসের যে অভিযান, যে এই অভিযানের ব্যাপারে অনেকেই অ্যারেস্ট হতে পারেন, অনেকেই অ্যারেস্ট হচ্ছেনও, এবং অনেকের অতীতের ক্রাইম যেগুলি তারা এতদিন চাপিয়ে রেখেছিলেন, এমনকি নিকট আত্মীয় স্বজনদেরকেও বলেননি, কিন্তু আইস সেগুলি খুঁজে পাচ্ছে। তো এই ব্যাপারে তাদের করণীয়টা কি? অনেকে, যেমন ধরেন ইদানিং আমরা লক্ষ্য করছি যে গ্রিন কার্ড যাদের আছেন, যাদের স্থায়ী বাসিন্দা যুক্তরাষ্ট্রে, তারাও সামান্য ভ্রমণ কিংবা অন্য কাজে দেশের বাইরে গেলে এয়ারপোর্টে এসে আটকা পড়ছেন কিংবা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তাদের অতীতের বিভিন্ন ধরনের অপরাধ ইমিগ্রেশন অফিসারের সামনে চলে আসছে, তাদেরকে দিচ্ছে। এমনকি আমরা শুনেছি শপ লিফটিংয়ের জন্য গ্রিন কার্ডধারীদের গ্রিন কার্ড বাতিল করার উদ্যোগ নিয়েছে আইস, হোমল্যান্ড সিকিউরিটি। এই বিষয়ে যদি আপনি একটু পরিষ্কার করেন দর্শকদের কাছে। ধন্যবাদ নাজরুল ভাই। প্রথমে আপনার প্রশ্নটা টু ফেসেস। প্রথমটা আমি বলবো আপনার নন ইমিগ্রেন্ট যারা আছে, তো নন ইমিগ্রেন্টের মধ্যে অনেকেই আইসের অ্যারেস্ট হচ্ছেন। তো যেমন ধরেন অনেকে অ্যাসাইলেম করে আসেন বা B1 ভিসাতে আসার পরে, আউট অফ স্ট্যাটাস হওয়ার পরে সে যদি অ্যারেস্ট করে, তাহলে এটার বিষয়ে বলা যেতে পারে। যারা ইয়েতে আসছেন, ট্যুরিস্ট ভিসায় আসছেন, যাদের লিগ্যাল এন্ট্রি তারা আসে, তারা বেইলের আবেদন এলিজিবল করতে পারে, বেইলের আবেদন করতে পারে। আর যাদের কোনো এন্ট্রি লিগ্যাল না, তারা নন বেইলেবল। বাট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যেটা করেছেন, যারা বিভিন্ন ক্রাইমের সাথে ইনভলভ হয় তারা আবার নন বেইলেবল। যেমন শপ লিফটিং থাকতে পারে, বার্গলারি থাকতে পারে, অনেকের মানি রিলেটেড, লন্ডারিং না মানি রিলেটেড থাকতে পারে। মানি রিলেটেড যেমন আপনি কাউকে চেক দিয়েছেন, চেক বাউন্স করলো, আপনার এগেইনস্টে যদি ক্রিমিনাল কেস করে, দিস ইজ অলসো পার্ট অফ। ও তাই নাকি? আমি যদি কাউকে চেক দেই এবং সেই চেক যদি বাউন্স করে এবং সেই ব্যক্তি যদি ক্রিমিনাল লর কাছে যায়, ক্রিমিনালি এটাকে প্রসিকিউট করার চেষ্টা করে, দেন that also considered as a financial crime. ওকে, মানে চেক বাউন্সটা এখন কোনো ভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়ে যাচ্ছে। রাইট। ব্রেকিং পাবলিক ট্রাস্ট, কেউ আন্ডার ওথে যদি পারজারি করে, যেমন কোর্টে গিয়ে আন্ডার ওথে মিথ্যা কথা বললে পরে ধরা পড়লো, সো এইসব কারণে তারা নন বেইলেবল। এবং তারা লিগ্যাল এন্ট্রি আছে, তাদের বেল দিবে না বিভিন্ন লিগ্যাল ভায়োলেশনের কারণে। এটা হচ্ছে আপনার নন ইমিগ্রেন্টের জন্য। এখন আপনি আরেকটা প্রশ্ন করছেন, যারা গ্রিন কার্ড হোল্ডার তাদের কি হতে পারে? এখন গ্রিন কার্ড হোল্ডার আমরা জানেন 5 ইয়ার্সের গুড মোরাল ক্যারেক্টার লাগে সিটিজেন হওয়ার জন্য। এখন 5 ইয়ার্সের মধ্যে কারো যদি শপ লিফটিং থাকে
এই আপনার সাবওয়েতে আমরা ফেয়ার এভিয়েশন বলি, মানে জাম্প করে টিকিট না দেওয়া, এবং বিভিন্ন রকম পিটি ক্রাইমের যাতে ইনভলভ থাকে, এটাও আপনার গুড মরাল ক্যারেক্টারের জন্য কনসিডার হবে। তখন সিটিজেনশিপের জন্য অন্য 5 ইয়ার্সের জন্য বার্ড হয়ে গেল, এই সিটিজেন করতে পারবেন না। এখন যদি ক্রিমিনাল অ্যাগ্রিভেটেড ফেলানি হয়, তাহলে ওরা আবার গ্রিন কার্ড, অ্যাগ্রিভেটেড ফেলানি মানে যাদের কনভিকশন মোর দেন 1 ইয়ার হবে, এদের গ্রিন কার্ড থাকা অবস্থিত এরকম গ্রিন হয়, কনভিকশন হয়, এবং তাদের গ্রিন কার্ড বয়স যদি লেস দেন 7 ইয়ার্স হয়, তাদের ডিপোর্ট করে দেবে। ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু ক্লিয়ার করে নিই দর্শকদের কাছে। তারা যদি অ্যাগ্রিভেটেড ফেলোনিতে অপরাধী হয় এবং 1 বছরের বেশি সাজা পায় এবং তাদের গ্রিন কার্ডের মেয়াদ যদি 7 বছরের কম হয়, তারা দে ক্যান বি রিমুভাল প্রসিডিংস। এক্স্যাক্টলি, রিমুভাল প্রসিডিং। যদি 7 বছরের উপরে হয়, তাদের একটা অপশন আছে, ওইটা আমরা বলি ক্যান্সেলেশন অফ রিমুভাল 42A। এইটার অপশনে ওনারা ফাইট করতে পারেন। যদি 7 বছরের বেশি হয়, 7 বছরের গ্রিন কার্ডের বয়স বেশি হলে দে ক্যান ট্রাই ফাইট করার জন্য। ফেলোনি কনভিকশন, কনভিকশন ফেলোনি হলো, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন যারা যেমন ধরেন যাদের শপ লিফটিং আছে, অনেকে আমরা জানিও না, এটা কেয়ারও করিনি, অতীতে কেয়ারও করিনি, তাহলে কি আপনি মনে করেন যারা 5 বছরের বেশি বয়স, যাদের গ্রিন কার্ডের বয়স হয়েছে, যারা এখন N400 কিংবা আমেরিকান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের নিজেদেরই আগে একটা ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত? অবশ্যই, আমরা তো অবশ্যই বলি আপনি 5 ইয়ার্সের মধ্যে আপনার গুড মরাল ক্যারেক্টার আছে কিনা, আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার আগে আপনি আপনার ফাইল সম্পর্কে আপনি অবগত হতে হবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ। কোনো ফ্ল্যাগ তারা ধরতে রেড ফ্ল্যাগ আছে কিনা। ট্যাক্সেশনের ব্যাপারটা, যেমন ট্যাক্স তো ইউ মাস্ট ফাইল ট্যাক্সেস। ওয়েল, ট্যাক্সের মধ্যে আপনি যদি এলিজিবল ইনকাম থাকে, ইউর $12,000 মধ্যে নিচে থাকলে আপনি ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল ট্যাক্স রিটার্নস। সো দেয়ার ইজ এ ট্যাক্স, যারা প্রিপেয়ারার ওনারাই জানবে, সার্টেন থ্রেশহোল্ডের নিচে থাকলে ট্যাক্স ফাইল করতে কিন্তু হয়। ট্যাক্স ফাইল করতে হয় না, কিন্তু একজন ইমিগ্রেন্ট 5 বছর পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, তার ইনকাম হয় নাই, এটা কি কোনো বার হইতে পারে? এটা আজ পর্যন্ত হয়নি। কেমনে ওরা জিজ্ঞেস করে হাউ ডু ইউ সার্ভাইভ, তুমি যদি কাজ না করো, তখন ওই যে ডিপেন্ডেন্সি দেখায়। যেমন প্যারেন্টসরা যখন অ্যাপ্লাই করে দেখে ওরা, তাহলে প্যারেন্টস যখন সিটিজেনের জন্য অ্যাপ্লাই করে, ছেলে মেয়েদের ট্যাক্স রিটার্ন শো করতে হয়, আই এম ডিপেন্ড অন মাই son or daughter. So it's requirement. You have to file a tax return to become a citizen. আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে গ্রিন কার্ডধারী যারা আছেন, তারা যখন যুক্তরাষ্ট্রের বাইরে যান, ফিরে আসার ব্যাপারে অনেকে এখন উদ্বিগ্ন, অনেকে যেতেও চান, এমনকি আমি শুনেছি অনেকে উমরাও যেতে চাচ্ছেন। তাদের কি কি জিনিসগুলো দেখা উচিত যে গ্রিন কার্ডের ব্যাপারে সমস্যা হতে পারে? ওখানে আমি প্রথমে আপনার গ্রিন কার্ডটা কিভাবে পেয়েছেন, যদি কোনো সমস্যা ছাড়া ইজি ওয়েতে, যেমন লিগ্যাল ওয়েতে গ্রিন কার্ড পেয়ে থাকে, যেমন ধরুন আমি ফ্যামিলি ভিসা ইমিগ্রেন্ট হয়ে আসছেন, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস থ্রু ম্যারেজ, কোয়ালিফাইং রিলেটিভ, কোনো মিসরিপ্রেজেন্টেশন নাই, অনেকের আমি যাদের কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। না, আমি একটু ক্লিয়ার করি দর্শকদের, মানে আমাদের দর্শকদের কাছে, সেটা হচ্ছে যে ইমিগ্রেশন যারা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেয়েছেন থ্রু কোয়ালিফাইং রিলেটিভ, কি যেমন ধরেন যারা মানে কোয়ালিফাই করছে, যা কেউ বাপের জন্য, মার জন্য করেছে, বাবা মার জন্য করেছে, কেউ ছেলের জন্য করেছে, কেউ ভাইয়ের জন্য করেছে, ফ্যামিলি কোটাতে, সেগুলিকে আপনি বলতেছেন লেস প্রবলেমেটিক। ওদের কোনো তো প্রবলেম নেই, এবং এমপ্লয়মেন্টে যারা করছে তাদেরও কোনো প্রবলেম নেই। তো প্রবলেমটা কোথায়? আমি প্রবলেম যেটা বলছি, যেমন ধরেন অনেকের আমেরিকায় আসছে অনেক আগে, অনেকে অ্যাসাইলাম করেছে, অ্যাসাইলাম করার পরে 2 ধরনের বা 3 ধরনের আইডেন্টিটি ইউজ করে, আইডেন্টিটি ইউজ করার পরে গ্রিন কার্ড হয়। গ্রিন কার্ড হওয়ার পরে যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, ওগুলো সব বেরিয়ে আসে, পুরনো ফাইল। আমার জানা মতে আমরা বেশ ক্লায়েন্টকে আমরা কেস ফেস করেছি, 90-তে আসছে এবং 90-র আগেও আসছে। তখন ইজি ছিল, সবাই এসে এক নামে আসতো, আসার পর নাম চেঞ্জ করে একটা অ্যাসাইলাম করতো, ওইটা হলে আবার আরেকটা করতো, পরবর্তীতে লাস্টেরটা ওরা গ্রান্ট হয় গ্রিন কার্ড ফর এক্সাম্পল। পরবর্তীতে যখন 30 ইয়ার্স বা 20 ইয়ার্স লেটার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, তখন ওই যে আগের সবগুলো চলে আসে। ও, তার মানে
যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবারই জানা দরকার, সেটা হচ্ছে আপনি কত আগে যুক্তরাষ্ট্রে এসেছেন সেটার ব্যাপার না, আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা এখন ডিএইচএস এর কাছে আছে, অ্যাবসলিউটলি, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আপনি তার মানে আপনি এখন আর স্কেপ করার রাস্তা নেই, যেটা 10 বছর আগে ছিল, যে ওদের মার্চ করেন এইসব ডকুমেন্টগুলো। এখন আপনার 1980 তো আসলো, যেই মার্চ আছে, 1990 তো আসলে মার্চ আছে 90। এখন আপনি যদি কোনো না কোনো সময় লাই করে থাকেন কিংবা তথ্য গোপন করে থাকেন, দ্যাট ইজ বিকামিং এ সিরিয়াস ইস্যু। এক্স্যাক্টলি। এবং অনেকে, আমি এক্সাম্পল দিলাম 90-র আগে যারা আসছে, যারা করলেন, কেউ সিএসএস, লুলা, ওখানে 2-3টা আইডেন্টিটি ইউজ করেছে, ওগুলো চলে আসছে এখন। এখন আপনার লাস্টে কোনো একটা অ্যাসাইলাম নামে গ্র্যান্ড হলো পরবর্তীতে। এবং ইভেন কি যাদের আরেকটু এরকম এক্সাম্পল দিতে পারি, এরকম অনেকে আসছে, আসার পরে ডিনাই হয়ে যায় বা ডিসমিস হয়ে গেল, বাচ্চারা সিটিজেন হয়, ওরা প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করে, প্যারেন্টসের যখন অ্যাপ্লাই করে তখন ওগুলো বেরিয়ে আসে, এবং বেরিয়ে যখন আসে তখন ওদের রিমুভাল প্রসিডিংয়ে দিয়ে দিচ্ছে। Because of the previous history, misrepresentation. Misrepresentationটা খুব ইম্পর্টেন্ট। Misrepresentation and multiple identity. আচ্ছা, এই প্রবলেমটা সলিউশন করার জন্য যারা এই প্রবলেমের ভুক্তভোগী, যারা করেছে অতীতে, যেমন ধরুন 2-3টা অ্যাসাইলাম কেস করেছে, 2-3 নামে করেছে, 2-3 পাসপোর্টে করেছে, কিন্তু একই ফিঙ্গার প্রিন্টিং, একই আঙ্গুলে 3 নাম, তো এইটা সমস্যার ব্যাপারে আপনাদের যারা ইমিগ্রেশন অ্যাটর্নি আছেন তাদের পরামর্শটা কি, ওই সমস্ত যারা ভুক্তভোগী আছেন তাদের? ওদের আমরা এখনো অ্যাডভাইস করছি, এখন রাইট নাও সিটিজেনশিপের জন্য যাতে কোনো অ্যাপ্লাই না করে, কোনো ইমিগ্রেশন রিলেটেড কোনো অ্যাপ্লিকেশন করা উচিত না। এবং যদি করেও থাকে, যারা প্রবলেমে পড়ে গেছেন, তাদের ওই রিমুভাল প্রসিডিংয়ে আছেন এখন এরকম সিচুয়েশনে, তাদের হয়তো বা ক্যান্সেলেশন রিমুভালে যেতে হবে। ক্যান্সেলেশন রিমুভাল বলতে কোয়ালিফাইং রিলেটিভ, ওইটা হার্ডশিপ দেখানোর পরে 601 ওয়েবার, বিভিন্ন রকম প্রবলেম যেগুলো আছে, তাদের রাস্তা শেষ হয়নি, শেষ হয় না, they have some ways to fight. ওকে, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে খুব আমি যেটা ফিল করি, যেটা আপনার কাছ থেকে জানলাম, দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট, যাদের ইমিগ্রেশন গ্রিন কার্ডের অ্যাপ্রুভাল থেকে শুরু করে, গ্রিন কার্ড পাওয়ার থেকে শুরু করে, এখন যাদের কোনো রকম সমস্যা থাকতে পারে, তারা N400 সিটিজেনশিপ না করাই উচিত। আমি মনে করি এখন যদি কোনো প্রবলেম থাকে এরকম, না করাই উচিত। কারণ এখন করলেই সবগুলা, তারা যখন FBI ব্যাকগ্রাউন্ড চেক করে, অ্যাপ্লিকেশন করার পরে প্রতিটা নাগরিক বলবো না, অ্যাপ্লিকেন্ট যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, তাদের FBI ব্যাকগ্রাউন্ড চেক এমনভাবে হয়, আপনি কিছু লুকানোর নেই আর ওখানে, আপনার ফাইলে, মাদার ফাইলে সব চলে আসবে। এখন এর মধ্যে যদি কোনো রেড ফ্ল্যাগ থাকে, আপনাকে ইন্টারভিউতে নিয়েই ইদার ডিনাই করবে, ডিনাই করার পরে অনেকে আবার অ্যারেস্টও করেছে, কিন্তু ইন্টারভিউতে যদি অ্যারেস্ট না করে, আপনাকে আবার রিমুভাল প্রসিডিংয়েও আনতে পারে। সো ইটস বি কেয়ারফুল। আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার আগে আপনার ফাইল সম্পর্কে, আপনার কেস হিস্ট্রি সম্পর্কে আপনার জানা উচিত। এইবার একটা শেষ প্রশ্ন করি, অনেকেই 10 বছর পার হয়ে গেছে, গ্রিন কার্ড রিনিউয়ালের টাইম এসে গেছে, আইদার দে হ্যাভ টু গো ফর এ রিনিউয়াল, অর তাদেরকে যেতে হবে N400, দুইটার মাঝখানে যে কোনো একটাতে নিতে হবে। অনেকে 10 বছর পার হয়ে গেছে, কিন্তু অনেকের এখন মনে হচ্ছে যে অতীতে তাদের এরকম সমস্যা থাকতেও পারে। তো গ্রিন কার্ড রিনিউয়ালের ক্ষেত্রে এটা কি প্রবলেম? সিটিজেনশিপের ব্যাপারে তো আমরা বললামই, FBI ভেরিফিকেশন এগুলি ফ্ল্যাগ হয়ে যাবে, কিন্তু যাদের গ্রিন কার্ড রিনিউয়াল করা দরকার তাদের জন্য কী করণীয়? ইটস ভেরি ধন্যবাদ, ভেরি ট্রিকি কোয়েশ্চেন। সিটিজেনশিপের জন্য যেরকম ব্যাকগ্রাউন্ড চেক হয়, রিনিউয়ালের সময় তো হচ্ছে না। সো আমরা আজ পর্যন্ত রিনিউয়ালে কোনো অব্লিগেশন বা অবস্ট্রাক্ট এখন পর্যন্ত পাই নাই। তো আমি মনে করি রিনিউয়ালে এখনো সেফ। ওকে, তো রিনিউয়ালের ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থাকে, দে কুড কনসাল্ট দেয়ার অ্যাটর্নিস। এক্স্যাক্টলি। কোনো যদি থাকে, অনেকের প্রবলেম যদি থাকে, দে ক্যান থিঙ্ক অ্যাহেড। দরকারে তাদের ফাইলটা ফয়া করে এনে নিজের রেকর্ড, ফ্রিডম অফ ইনফরমেশন একটা ওই ফাইলটা নিয়ে আসা যায়, ইমিগ্রেশন হিস্ট্রি নিয়ে আসা যায়। এক্স্যাক্টলি। এবং নিয়ে আসা যাওয়ার পরে তার রিনিউ করা উচিত, স্যার দেখতে পারবে আমার কি আছে। সমস্যাটা হচ্ছে আমাদের কমিউনিটিতে, আমি জানি অনেকেরই 10 বছর পার হয়ে গেছে, তারা রিনিউ করতেও ভয় পাচ্ছে। কারণ কি জানো, তারা মনে করছে রিনিউ করলে যদি তাদের ইন্টারভিউতে ডাকে, দে কুড ফেস প্রবলেম। এই ক্ষেত্রে রাইট, রিনিউতে আজ পর্যন্ত ইন্টারভিউ তো ডাকে নাই। যদি
যাদের অনেকের কোনো সিরিয়াস যদি প্রবলেম থাকে, গ্রিন কার্ড বিষয়ে, কিংবা অতীতে ফ্ল্যাগ দেওয়া থাকে, হ্যাঁ, তাইলে আমি মনে করি ওদের কোনো অ্যাটর্নির সাথে কনসালটেশন যাওয়া, ডিসকাস করা উচিত। আর গ্রিন কার্ড যদি রিনিউ নাও করে, ইউ ক্যান রিনিউ ইট আফটার এক্সপাইরেশন, নো প্রবলেম। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এক্স্যাক্টলি। তো রিনিউ কার্ডটা, এই গ্রিন কার্ডটা যখন এক্সপায়ার হয়েছে কি হয়নি, এইটা ফ্ল্যাগ করে যখন আপনি আমেরিকাতে ইন করবেন, এক্স্যাক্টলি, আপনি অন্য সময় আমেরিকা থাকা অবস্থায় এটা ম্যাটার করছে না। আপনি যদি আমেরিকার ভিতরে থাকেন, আপনি কোনো ট্রাভেল করবেন না, আউটসাইড অফ কান্ট্রিতে যাবেন না, আপনি রিনিউ না করলেও কোনো সমস্যা নেই, পরও করতে পারবেন, বড়ও করতে পারবেন। এটা Exactly. আমার কাছে মনে হচ্ছে যে শুধু ট্রাভেল করার সময় আপনি দেখবেন আপনার গ্রিন কার্ডটা ভ্যালিড আছে কিনা, মানে মেয়াদ আছে কিনা। That's আর it. যদি ট্রাভেল না করেন, কোনো it's okay. সমস্যা নেই। না, আপনি পরও করতে পারেন। তবে ফাইনালি একটা কথা বলি, তবে যে কোনো ইমিগ্রেশন সমস্যা থাকলে ঘরে বসে না থেকে আপনাদের উচিত একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কনসাল্ট করা, পরামর্শ করা। ইট কুড হেল্প ইউ ইন দি লং রান, দীর্ঘ সময় আপনার জন্য উপকার আসতে পারে। অনেক ধন্যবাদ খালিল ভাই। দর্শকরা আশা করি অনেক তথ্যের ব্যাপারে আজকে অবগত হয়েছেন। তাদের কোনো যারা অনেক সময় তথ্য সংক্রান্ত বিষয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, আমি মনে করি তারা আজকে কিছুটা তথ্য হয়তো জানতে পেরেছেন এবং তাদের ইমিগ্রেশনের ব্যাপারে, এই সুবিধাগুলোর ব্যাপারে কিংবা ইমিগ্রেশন অসুবিধার ব্যাপারেও তারা সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ নাজমুল ভাই, আপনি ঠিকই বলেছেন। আসলেই তারা এই সঠিক ইনফরমেশন যদি পান, তারা রাইট ডিসিশন নিতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ খায়ের ভাই, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।